বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এক সময় যে নামটি তৃণমূল থেকে শুরু করে উচ্চবিত্তার মননে জামায়াতে ইসলামীকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল, সেটি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তার কণ্ঠস্বর যা এককালে হাজার হাজার শ্রোতাকে মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখত, তার গভীর অনুকরণ এবং সাবলীল উপস্থাপনার মধ্য দিয়ে ইসলামের বাণীকে এমনভাবে ছড়িয়ে দিয়েছিল যা ছিল অভূতপূর্ব। তার প্রতিটি মাহফিল পরিণত হতো জনসমুদ্রে, যেখানে লাখো তরুণ যুবক প্রবীণ বৃদ্ধ নির্বিশেষে এক অবিস্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী হতে ছুটে আসতেন। সে সময় তার দারাজ কণ্ঠে উচ্চারিত ইসলামের প্রতিটি শব্দ যেন সরাসরি মানুষের হৃদয়ে গিয়ে প্রবেশ করত, জাগিয়ে তুলত এক নতুন আধ্যাত্মিক উন্মাদনা। এটি শুধুমাত্র ধর্মীয় অনুভূতি জাগানোই ছিল না, বরং তার এই ক্যারিশমেটিক আবেদন জামায়াতে ইসলামের সাংগঠনিক ভিত্তিকেও অবিশ্বাস্যভাবে শক্তিশালী করে তুলেছিল। তার অনুসারীদের মধ্যে এক গভীর আত্মিক সংযোগ তৈরি হয়েছিল, যা তাদের কেবল ধর্মীয় অনুশাসনেই নয়, রাজনৈতিক সমর্থন দানেও প্ররোচিত হতো। ফলস্বরূপ ভোট কেন্দ্রগুলোতে জামায়াতের পক্ষে তার ভক্তদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার বক্তৃতা শুনে মানুষ শুধু মুগ্ধই হতো না, তারা জামায়াতে ইসলামের আদর্শের প্রতিও আকৃষ্ট হয়ে এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়েছিল। এভাবে আল্লামা সাঈদী কেবল একজন ধর্মীয় নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন জামায়াতে ইসলামের জন্য এক অমূল্য অপরিহার্য সম্পদ। তার উপস্থিতি, তার বাগ্মিতা এবং তার তৃণমূল পর্যায়ের জনপ্রিয়তা দলটিকে এমন এক সাংগঠনিক ও জনসমর্থনমূলক শক্তি জুগিয়েছিল যা ছিল যে কোনো রাজনৈতিক দলের কাছেই একদম ঈর্ষণীয়। তার এই বিশাল প্রভাব দলটির অস্তিত্বের সাথে এতটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল যে তাকে বাদ দিয়ে জামায়াতের ভবিষ্যৎ কল্পনা করাও একটা সময় দুষ্কর ছিল। তিনি ছিলেন এমন এক স্তম্ভ যার উপরে নির্ভর করে জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান পোক্ত করেছিল, জনসমর্থনের এক বিশাল ধারাকে নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছিল। রাজনৈতিক প্রেক্ষাপট যখন নিজস্ব ধারায় প্রবহমান, ঠিক তখনই বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মোড় আসে যা জামায়াতে ইসলামের ভিত্তিতে নাড়িয়ে দেয়। আওয়ামী লীগ সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয় জামায়াতে ইসলামের ৬ জন শীর্ষ নেতা, যাদেরকে একের পর এক শহীদ করা হয়। এই নেতাদের তালিকায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন অন্যতম, যিনি দলের প্রাণভোমরা হিসেবে পরিচিত ছিলেন। এই রাজনৈতিক পদক্ষেপগুলো যে শুধুমাত্র আইনি প্রক্রিয়ায় অংশ ছিল না, বরং এর পেছনে গভীর রাজনৈতিক কৌশল লুকায়িত ছিল, তা অনেকেই মনে করেন। বিশেষ করে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই জামায়াতে ইসলামের উপর এক সুদূর প্রসারী চাপ সৃষ্টি করা হয়েছিল। সূত্রের দাবি অনুযায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পরামর্শে ২০১০ সাল থেকে জামায়াতের ৩টি মূল ভিত্তি ভেঙে দেওয়ার এক মহা পরিকল্পনা হাতে নেন। এই পরিকল্পনা বাস্তবায়নে আল্লামা সাঈদীর শহীদ হওয়া ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তাকে ঘিরে যে জনসমর্থন এবং জনপ্রিয়তার বলয় তৈরি হয়েছিল তা যেন এক নিমিষে ধূলিসাৎ করে দেওয়া হয়। তার অনুপস্থিতি জামায়াতের তৃণমূল পর্যায়ের জনপ্রিয়তার মেরুদণ্ডকে ভেঙে দেয়, যা ছিল দলটির টিকে থাকার অন্যতম প্রধান শক্তি। লাখো মানুষের আবেগ ও সমর্থনকে তিনি এক সুতোয় গেঁথেছিলেন, তার বিদায় যেন সেই সুতোকেই ছিন্নভন্ন করে দিল। এরপর আসে মোহাম্মদ কামরুজ্জামান, যিনি দলের পরিকল্পনা ও কৌশলের মূল শক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার হতশেষ হওয়া জামায়াতের কৌশলগত চিন্তাভাবনার ক্ষেত্রে এক গভীর শূন্যতা তৈরি হয়। দলটি যেন তার বুদ্ধিদীপ্তি পরিকল্পনা এবং সুদূর প্রসারী কৌশলের নেতৃত্ব হারায়, যা যে কোনো রাজনৈতিক দলের জন্যই অপরিহার্য। যদিও জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক দক্ষতা ও প্রতিকূলতা মোকাবিলার এক অবিস্মরণীয় ক্ষমতার প্রমাণ দিয়ে পরিকল্পনা ও অর্থনীতির ক্ষেত্রে সৃষ্ট ঘাটতিগুলো কিছুটা হলেও কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে, তবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অভাব আজও দলের প্রতিটি স্তরে স্পষ্ট। এটি কেবল একজন নেতার অনুপস্থিতি নয়, বরং এক সুদূর প্রসারী শূন্যতা, যা দলটির মনোবলে এবং জনসম্পৃক্ততায় একটা গভীর প্রভাব ফেলেছে। তার মতো একজন জনপ্রিয় ক্যারিশমেটিক বক্তার শূন্যস্থান পূরণ করা যে কতটা কঠিন তা জামায়াতে ইসলামীর বর্তমান পরিস্থিতি দেখলেই বোঝা যায়। দল আপ্রাণ চেষ্টা করেও সাঈদীর সে অনন্য গুণাবলী ও জনমোহিনীর শক্তিকে ধারণ করার ক্ষমতা কাউকে তৈরি হয়নি। তার অনুপস্থিতি শুধু নেতৃত্বেই নয়, বরং দলের তৃণমূল কর্মীদের মধ্যে যে উদ্দীপনা ও প্রেরণা তৈরি হতো তাতেও গভীর প্রভাব ফেলেছে। এসব ঘটনার প্রেক্ষিতে একটি মৌখিক প্রশ্ন বারবার সামনে চলে আসছে: জামায়াতে ইসলামের নেতৃত্ব পদে যে বিশাল শূন্যস্থান তৈরি হয়েছে তা কি চিরকাল খালিই থাকবে, নাকি অদূর ভবিষ্যতে নতুন কোনো ক্যারিশমেটিক নেতৃত্ব উঠে আসবে? এই প্রশ্ন কেবল জামায়াত সমর্থকদের মধ্যেই নেই। এই প্রশ্নের সম্ভাব্য উত্তর হিসেবে সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী।
তার নাম এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে একটা নতুন আলোচনার ঢেউ তুলেছে। শোনা যাচ্ছে মওলানা আজহারী নিজেই জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে এটি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণের জন্ম দেবে। এমনকি আরও জোরালোভাবে শোনা যাচ্ছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজধানী ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো একটি আসন থেকে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সম্প্রতি মওলানা আজহারী মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসার ঘটনা এবং এরপর জামায়াতের বর্তমান আমির ড শফিকুর রহমানের সঙ্গে তার একান্ত বৈঠক এই জল্পনা কল্পনাকে আরও এক নতুন মাত্রা দিয়েছে। তাদের মধ্যে যে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে তা কেবল সাধারণ সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল না। এই বৈঠক থেকে পাওয়া খবর অনুযায়ী তারা গভীরভাবে দেশের বর্তমান রাজনীতি, আসন্ন নির্বাচন এবং জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। পাশাপাশি মওলানা আজহারীর কৌশলগত চিন্তা আরও গভীর। তিনি শুধু জনসভা বা মাহফিলের মাধ্যমে তৃণমূলকে লক্ষ্য করবেন না, বরং ঢাকার অভিজাত এলাকা যেমন গুলশান ও বনানীতে ইনডোর সেমিনারের আয়োজন করে এলিট শ্রেণীর কাছে ইসলামের অহিংস বাণী তুলে ধরবেন। এটি একটা সাহসী এবং অভিনব কৌশল যা সাধারণত ইসলামী বক্তারা গ্রহণ করেন না। এই সেমিনারগুলোর মাধ্যমে তিনি বিশেষ করে উচ্চশিক্ষিত নারীদের বোঝানোর চেষ্টা করবেন যে ইসলামী রাজনীতি ক্ষমতা এলে তাদের জন্য কোনো ক্ষতি নয়, বরং সুদূরপ্রসারী কল্যাণী বয়ে আনবে। অবশ্যই তিনি বোঝাবেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আধুনিকতা ও প্রগতির পথে বাধা না, বরং নারীদের অধিকার ও মর্যাদাকে আরও সুরক্ষিত করবে। এ ধরনের পদক্ষেপ ইসলামের রাজনীতির সম্পর্কে প্রচলিত ভুল ধারণা ভাঙতে সহায়ক হবে এবং একটি নতুন প্রজন্মের কাছে ইসলামী আদর্শকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবে, যা জামায়াত ইসলামের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। ইতিহাস ঘেঁটে দেখা যায় বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই মওলানা মিজানুর রহমান আজহারীকে বরাবরই জামায়াত শিবিরের লোক হিসেবে বিবেচনা করেছে। তাদের এই ধারণা আজ নতুন না, অতীতেও এটা স্পষ্ট পাওয়া গেছে। 2020 সালে ঘটে যাওয়া একটি ঘটনা এই ধারণাকে আরও পাকাপোক্ত করে, যখন শেখ হাসিনার সরকার তাকে কার্যত দেশ ছাড়তেই বাধ্য করে দেয়। সে সময়কার পরিস্থিতি এমন একটা রাজনৈতিক চাপ সৃষ্টি করেছিল যে আজহারীর জন্য দেশে অবস্থান করাটা প্রায় অসম্ভব হয়ে যায়। তৎকালীন ধর্মমন্ত্রী প্রকাশ্যে জনসম্মুখে তাকে জামায়াতের এজেন্ট হিসেবে আখ্যা দিয়েছিল, যা তার রাজনৈতিক পরিচয়কে আরও বিতর্কিত করে তোলে। এখন প্রশ্ন হলো, যখন দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি উভয় তাকে জামায়াতের লোক হিসেবেই দেখে, তখন সরাসরি জামায়াতে যোগ দিলে তার ইমেজের আসলে কতটা ক্ষতি হতে পারে? বরং এই পদক্ষেপ উল্টো তার জন্য একটা নতুন সুযোগের দ্বার উন্মোচন করতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে বেশ কয়েকটি বড় পরিবর্তন আনতে পারে। যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রবেশ করতে পারেন, তাহলে সেখানে ইসলামের পক্ষে আইন পাশ করা আরও সহজ হবে। কিন্তু এর পাল্টা যুক্তিও আছে। যদি সৎ, যোগ্য এবং ধর্মপ্রাণ মানুষেরাই রাজনীতি থেকে নিজেদের দূরে রাখেন, তাহলে দেশের ভবিষ্যৎ কি কেবল আওয়ামী লীগ ও বিএনপির মতো প্রচলিত রাজনৈতিক দলগুলোর হাতেই সীমিত থাকবে? দর্শক, আপনাদের কি মনে হয় মওলানা মিজানুর রহমান আজহারীর কি এই সংকটময় মুহূর্তে জামায়াত ইসলামীতে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেওয়া উচিত, নাকি নিরপেক্ষ থেকেই শুধুমাত্র তার ধর্মীয় ও আধ্যাত্মিক প্রচারণায় মনোনিবেশ করা উচিত? এই প্রশ্নটি এখন বাংলাদেশের রাজনীতি এবং সমাজের একটা গুরুত্বপূর্ণ বিতর্কের কেন্দ্রে অবস্থান করছে, যার উত্তর হয়তো অদূর ভবিষ্যতে দেশের রাজনৈতিক মানচিত্রকে নতুন করে সংজ্ঞায়িত করবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।